একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে বললেন ফখরুল। গণভোটের 4 প্রশ্নে জনমনে বিভ্রান্তির শঙ্কা রিজভীর। ফ্যাসিস্ট আমলের মতো নির্বাচন হলে জাতির ভাগে দুর্ভোগ নেমে আসবে বলছে জামাত। প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান। হাসিনার মামলার রায় ঘিরে শঙ্কার কিছু নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোটের আগে পরে 9 দিন মাঠে থাকবে বিশেষ বাহিনী। এবং ব্ল্যাকমেইল করে 10 লাখ টাকা আদায় করতেই ব্যবসায়ী আশরাফুল হত্যা বলছে র্যাব। ত্রিভুজ প্রেমের বলি দাবি পুলিশের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। মোহনা সংবাদে শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা ও তিস্তা নদীর পানি বন্টন সহ ফারাক্কা ইস্যুতে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সমঝোতার সম্পর্ক থাকবে, তবে দাদাগিরি মেনে নেওয়া হবে না। চাঁপাইনবাবগঞ্জ বাঁচাও, পদ্মা বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ শীর্ষক সমাবেশ সহ একাধিক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। আরও জানাচ্ছেন তাসিন তারিন। চাঁপাইনবাবগঞ্জে বাঁচাও পদ্মা বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে গণসমাবেশের আয়োজন করে বিএনপি। এতে অংশ নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, বিএনপি ক্ষমতায় গেলে পদ্মার পানি সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে। একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে সেই দল যারা সরকার গঠন করলে বাংলাদেশের মানুষের হিস্সা, যে অধিকার, তা পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না। এর আগে রাজশাহীর গোদাগাড়িতে দলের প্রয়াত নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে এক সমাবেশে তিনি বলেন, একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এই বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। ইনশাআল্লাহ এছাড়া চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীতে পদ্মা তিস্তার পানি বন্টন ও ফারাক্কা ইস্যুতে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। আমরা বাংলাদেশের এই অঞ্চলে বাস করি, এখানকার পুরো পানির আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেড ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিই। প্রতিবেশীদের সঙ্গে ন্যায্যতার সম্পর্ক থাকলেও কারো দাদাগিরি সহ্য করা হবে না বলেও জানান বিএনপি মহাসচিব। যে আমাদের উপর দাদাগিরি এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা আমাদের ইচ্ছা করলেই তারা আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে পারে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আমি মনে করি মানুষ গণভোটের উদ্দেশ্য বুঝতে না পারলে এতে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণভোটের 4টি বিষয়ের যে কোনো একটিতে দ্বিমত থাকলে জনগণ কিভাবে ভোট দেবে, এমন প্রশ্ন তোলেন তিনি। দুপুরে রাজধানীর শ্যামলীতে বেতার শিল্পী আফরোজা নিজামের বাসায় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানের পর গণমাধ্যমের সঙ্গে আলাপে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। দেশের পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হচ্ছে উল্লেখ করে পতিত স্বৈরাচার বিপুল টাকা নিয়ে নাশকতার সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন রিজভী। আমি যদি কোনো প্রশ্নের সাথে একমত হতে না পারি, তাহলে এই না পারাটা আমি লিখব কোথায়? সেই জায়গাটুকু নাই, সেই বিধানটুকু গণভোটের মধ্যে রাখা হয়। যে কাজ করতে হবে সেই কাজটা যেন একেবারে যথাযথ এবং মজবুত হয়। কমপক্ষে দেশের 90% মানুষ বুঝতে পারে যে এই গণভোটের মূল উদ্দেশ্য কি। বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর উপর আস্থা বিশ্বাস পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলনে যোগ দিয়ে তিনি একথা জানান। আর দেশ পরিচালনার সুযোগ পেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনে যোগ দেন রাজনীতিবিদ সহ দেশ বিদেশের বিশিষ্ট আলেম এবং পীর মাশায়েখরা।
খতমে নবুয়তের বক্তারা বলেন, ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হলে দেশ এগিয়ে যাবে। ভারতের দাবিদারি, যুক্তরাষ্ট্রের দাবিদারি করে কেউ ক্ষমতায় যেতে পারবে না। যদি যায়, ক্ষমতায় টিকতেও পারবে না। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীরা পৃথিবীর যে কোনো দেশের চাইতে বেশি নিরাপদ। মহাসম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে। জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, মুসলিম জাতির মধ্যে বিভক্তির কারণেই ফিলিস্তিন ও মিয়ানমারে নির্যাতন বেড়েছে। মিল্লাত ইসলামী আমরা একটা থাকি, সারা পৃথিবীতে আমাদের শক্তি। কওম হিসাবে, মুসলমান হিসাবে পৃথিবীতে বিভক্তির কারণে আজকে প্যালেস্টাইন আমাদেরকে হত্যা করছে, গাজাতে নির্মম হত্যাযজ্ঞ চলছে। তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সংসদে আলোচনার মাধ্যমে খতমে নবুয়তের দাবির বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। ইনশাআল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়, এদেশের জনগণ যদি আমাদেরকে মহব্বত করে দায়িত্ব দেয়, যদি আপনারা সবাই সহযোগিতা করেন, জাতীয় সংসদে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ইনশাআল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করব। যে কোনো দাবি বাস্তবায়নে আগামী নির্বাচন পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এবারের নির্বাচন ফ্যাসিস্ট আমলের মতো হলে জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আগামী নির্বাচন স্বচ্ছ করতে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সকালে খুলনার 0 পয়েন্টে এক পথসভায় এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। সমান সুযোগ পেলে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় নতুন প্রজন্ম জাতীয় নির্বাচনেও দেশকে বদলে দেবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। আমরা নির্বাচনী এলাকার ভোটারদের কাছে, জনগণের কাছে মেসেজ দিতে চাই যে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন, ভোটারদের জন্য ভয়ভীতি, কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করা না হয়। প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। জাতীয় নির্বাচন ঘিরে 9 দিনের জন্য বিশেষ আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার মামলার রায় নিয়ে বলেন, 17 নভেম্বর ঘিরে কোনো শঙ্কা নেই। প্রথম দিকটা হবে, রোজার আগে হবে, ডেটটা হয়তো ইলেকশন কমিশন, বাট এই জন্য আমাদের যা যা প্রস্তুতি নেওয়ার দরকার আমরা এটা নিয়ে নিছি। রায় ঘোষণা করা হবে, এটা তো কনফার্ম, সে আপনাদের কোর্টে থেকে জানিয়ে দিয়েছে। এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই। এটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং আমাদের যার যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারব। রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের নৃশংস হত্যাকাণ্ডের পেছনে 10 লাখ টাকার ব্ল্যাকমেইল পরিকল্পনা ছিল বলে জানিয়েছে র্যাব। সকালে এক ব্রিফিংয়ে সংস্থাটি জানায়, আশরাফুলের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে শামীমাকে দিয়ে প্রেমের ফাঁদ ও ব্ল্যাকমেইল করে বন্ধু জরেজুল ইসলাম। যদিও পুলিশ বলছে ত্রিভুজ প্রেমের বলি হয়েছেন আশরাফুল। এদিকে শনির আকরার বাসা থেকে নিহতের রক্তমাখা পোশাক সহ হত্যায় ব্যবহৃত একাধিক আলামত জব্দ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। একসময় যে বন্ধুর ওপর ভরসা করেছিলেন আশরাফুল হক, বিশ্বাস করে অসুস্থ বাবাকে ফেলে ছুটে এসেছিলেন ঢাকায়, সেই হাতি হয়ে ওঠে মৃত্যু ফাঁদ। বন্ধুত্বের আড়ালে সাজানো হয় নির্মম হত্যার নীল নকশা, যার পরিণতি 26 টুকরো করে ড্রামে ভরা হয় তার মরদেহ। পরবর্তীতে উদ্ধার করা হয় হাইকোর্টের সামনে থেকে।
হত্যা পরবর্তী 24 ঘন্টা বাসার ভেতর পরিকল্পনা চালানো হয় মরদেহ লুকানোর ক্ষেত্রে। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর নিহতের বন্ধু জরেজুলের মুখে বেরিয়ে আসে এই নৃশংস ঘটনার বিস্তারিত তথ্য। যেটা একটা ত্রিভুজ প্রেমের কাহিনী, আসলে হত্যাকাণ্ডটা ঘটেছে এই প্রেম ঘটিত সংকটে। এখানে জরেজুল ইসলাম নামে যে প্রধান আসামি, উনি মালয়েশিয়া প্রবাসী, উনি মালয়েশিয়া থাকে। মালয়েশিয়া থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি অ্যাপসের মাধ্যমে প্রায় 3 বছর সামথিং আগে এই কুমিল্লার একজন শামিমা আক্তার কোহিনুর নামে এক মহিলার সঙ্গে তার পরিচয় হয়। এই ঘটনায় মাস্টারমাইন্ড হিসেবে প্রেমিকা শামিমাকে গ্রেপ্তার করেছে র্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ব্যবহৃত গুরুত্বপূর্ণ আলামত। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিম আশরাফুলকে শামিমা মাল্টার শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হালকা অচেতন করে, যাতে বাইরে হতে জরেজ অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করলে আশরাফুল তা বুঝতে না পারে। পরবর্তীতে যখন একান্ত সময় কাটায় তখন জরেজ বাইরে হতে ভিডিও ধারণ করে থাকে। র্যাব জানায় 2 সন্তানের জননী এবং সৌদি প্রবাসীর স্ত্রী শামিমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল জরেজুলের। জরেজুল ও আশরাফুলের বন্ধুত্বের সূত্র ধরে সখ্যতা বাড়ে শামিমার সঙ্গেও। পরে মালয়েশিয়া প্রবাসী জরেজুল 10 লাখ টাকা হাতিয়ে নিতে প্রেমের ফাঁদ পেতে পরিকল্পিতভাবে হত্যা করে আশরাফুলকে। জরেজ শামিমাকে জানায় তার এক বন্ধুর প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে 10 লক্ষ টাকা আদায় করা সম্ভব, যা থেকে জরেজ 7 লক্ষ টাকা আর শামিমা 3 লক্ষ টাকা ভাগ করে নেবে। শুক্রবার আশরাফুলের বোন আঞ্জিনা বেগম বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বিনিয়োগ ও কর্মসংস্থানের অভাবে বাড়ছে দারিদ্র্য। এছাড়া জিনিসপত্রের বাড়তি দাম, কর্মসংস্থানের অভাব এবং উচ্চ মূল্যস্ফীতিকে এর কারণ হিসেবে দেখছেন সমাজ বিশ্লেষকরা। আর এমন পরিস্থিতিতে সৃষ্ট খাদ্য নিরাপত্তাহীনতায় পর্যাপ্ত ও পুষ্টিকর খাবার পাচ্ছে না দরিদ্র শ্রেণী। ফলে তারা দীর্ঘমেয়াদে স্থায়ী পুষ্টিহীনতার শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। অবস্থা উত্তরণে সমতা, ন্যায় বিচার, বৈষম্যহীনতা এবং নাগরিক কল্যাণ নিশ্চিতের তাগিদ দেন তারা। শিহাবুদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের 2 পর্ব ধারাবাহিকের প্রথম পর্ব আজ। 3 বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় কমেছে। তাতে বিপুল সংখ্যক মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির সাম্প্রতিক এক জরিপ বলছে, দেশে দারিদ্র্যের হার প্রায় 28%। খাইদাই মনে করো যে চলাফেরা করে এটা বই থাকলে ফের আবার মধ্যে অন্তবা করা না। বাজার অনুযায়ী এই ইনকাম দিয়ে সংসার চলে না। 5 টাকা ভাঙছি অন্তত 1 বস্তা ভাঙি 50 টাকা 60 টাকা। পিপিআরসির প্রতিবেদনে দেখা যায়, শহরের একটি পরিবারের গড়ে মাসিক আয় 40,578 টাকা, খরচ হয় 44,961 টাকা। সরকারি হিসেবেও একটি পরিবারের গড় মাসিক আয় 32,685 টাকা, বিপরীতে ব্যয় 32,615 টাকা। মাস শেষে কপর্দক্ষিণ ওই পরিবার। ইনকাম তো বাড়ছে না, যে ইনকামের মধ্যে চলা লাগে। আর দিন দিন যাচ্ছে সব দ্রব্য পণ্যের দাম বাড়ছে, জিনিসের দাম বাড়ছে, মানে আমাদের মজুরি বাড়ে নাই। 400 টাকা কিতা আর সমস্যারে কিতা তো জান তো বাঁচানি লাগবো। কি করাম তো না চলে কি করাম কই যাই করম তো লাগবো। উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে দরিদ্র শ্রেণী আরো দরিদ্র হয়েছে। নিম্ন আয়ের অনেকেও দরিদ্র সীমার নিচে চলে গেছে। লাগলো 700, কাম করি পারি 500, তাহলে আরো 200 টাকা ঘাটতি, খুব কষ্ট আছে। শ্রমিক দেখা যায় ন্যায্য মূল্য যেটা বাড়ে তো না, কাজ তো নাই, আরো কমে। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতির অনুপাতে মজুরি না বাড়া এবং সরকারি বেসরকারি বিনিয়োগে স্থবিরতাই এর মূল কারণ। বাংলাদেশের দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে, সেটা করোনার কনটেক্সটে, ইভেন বর্তমানে মূল্যস্ফীতিকে যদি তার সাথে যুক্ত করেন, মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের মজুরির বাড়ার পরিমাণটা হচ্ছে 6% কাছাকাছি। তার মানে 3%
এই যে 3% পয়েন্ট বেশি, কি বেশি? মূল্যস্ফীতি বেশি। অতএব সেই মূল্যস্ফীতি আপনার আয় যতটুকু করেন সেটাকেও কি করছে? খেয়ে ফেলছে। অতএব সেই দেশে তখন দরিদ্রতা, পভার্টি রিডাকশন করা, কমানোটা অনেক কষ্টসাধ্য। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, বৈষম্যহীন বন্টন ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়িয়ে দারিদ্র্য কমিয়ে আনার তাগিদও দেন এই অর্থনীতিবিদ। কর্মসংস্থান সংকুচিত হওয়ার কারণেও মানুষ কিন্তু কাজ পায় না, তখন দরিদ্রের সংখ্যা বাড়ে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ঢাকা সহ আশপাশের এলাকায় ৪৪টি পুকুর ও জলাশয় সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ঢাকার কেরানীগঞ্জে এই কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় প্রাকৃতিক জলাধার সংরক্ষণ অপরিহার্য। ঢাকার পুকুরগুলো দখল, ভরাট ও দূষণের চাপে বিপর্যস্ত উল্লেখ করে জলাশয়গুলোর তালিকা প্রণয়ন করে ধাপে ধাপে পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার কথাও জানান পরিবেশ উপদেষ্টা। উন্নয়ন বলতেই বুঝি বড় একটা ব্রিজ, চওড়া একটা রাস্তা। চওড়া একটা রাস্তা হতে গিয়ে যে আমার ধানি জমি নষ্ট হয়ে যায়, বড় একটা ব্রিজ করে যে আমার নদী ভাঙ্গন বেড়ে যায়, এগুলো আমার কল্পনার জগতে আসলে থাকে না। ঢাকা ১৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের মানবিক উদ্যোগে উপকৃত হচ্ছেন হাজারো মানুষ। বিগত ৩ মাসেরও বেশি সময় ধরে সপ্তাহের প্রতি শনিবার রূপনগর ও পল্লবীর বিভিন্ন ওয়ার্ডে সুবিধাবঞ্চিত গরিব অসহায় মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে আসছেন তিনি। আমিনুল হকের এই মানবিক উদ্যোগে খুশি এলাকার মানুষ। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ঢাকা ১৬ আসন রূপনগর ও পল্লবী থানার বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়া পৌঁছে দিতে প্রায় ৪ মাস ধরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নাক, কান, গলা, চক্ষু, গাইনি, শিশু, ডেন্টাল ও চর্মরোগীদের জন্য প্রতি শনিবার বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ডে ঊর্ধ্ববাসীদের মিল্লাত ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্টি জানান সেবা প্রার্থীরা। খুব ভালো, আমিনুল হক আমাদের ফ্রি চিকিৎসা দিচ্ছে। আমিনুল ভাই অনেক ভালো লোক, আমার সবার করবো, সেবার যত্ন করবো, ভোট দিব। আমরা ভোট দিলে উনি জিতলে এমপি হইব। পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজী নুর সালামের সভাপতিত্বে আমিনুল হকের সার্বিক তত্ত্বাবধানে এই সেবা নির্বাচনের পরে অব্যাহত থাকবে জানিয়ে আমিনুল হককে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান বিএনপি নেতারা। আবাসনের ব্যবস্থা করবেন, উনি আমাদের ঢাকা ১৬ আসলে একটি সরকারি হাসপাতাল স্থাপন করবে, সেখানে আপনারা ফ্রি চিকিৎসা পাবেন। পাশাপাশি এই যে এখনকার যে উদ্যোগ আছে ফ্রি মেডিকেল ও ফ্রি ওষুধ বিতরণ, পাশাপাশি এটাও থাকবে। আমিনুল হক বিজয়ী হলে মন্ত্রিসভাতেও স্থান পাবে বলেও আশা জানান তারা। আল্লাহ যদি ওনাকে পছন্দ করেন এবং আপনারা ওনাকে ভোট দেন ধানের শীষে, উনি আল্লাহ রহমতে এমপি হওয়ার পাশাপাশি মন্ত্রী হবেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে বললেন ফখরুল। গণভোটের 4 প্রশ্নে জনমনে বিভ্রান্তির শঙ্কা রিজভীর। ফ্যাসিস্ট আমলের মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে বলল জামাত। প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান। হাসিনার মামলার রায় ঘিরে শঙ্কার কিছু নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোটের আগে পরে 9 দিন মাঠে থাকবে বিশেষ বাহিনী। এবং ব্ল্যাকমেইল করে 10 লাখ টাকা আদায় করতেই ব্যবসায়ী আশরাফুল হত্যা বলছে র্যাব। ত্রিভুজ প্রেমের বলি দাবি পুলিশের। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।